ম্যারি ম্যালন নামটা কি বললাম ভালো করে মনে রাখো। ম্যারি ম্যালন এটা একটা ফিমেলের নাম, একটা মহিলার নাম, যিনি হচ্ছে আমেরিকার বা ইউএসএ কুক হিসেবে কাজ করতো। কি হিসেবে? কুক। তো কুক হিসেবে বা রাঁধুনি হিসেবে সে বিভিন্ন জায়গায় রান্না করে বেড়াইতো, এবং রান্না করে বেড়ানোর পরে সে কী করতো দেখা যাইতো যে তার যে কুকিং বা কুকড যে সকল ফুড ছিল সেগুলো খায়া মানুষ অসুস্থ হয়ে যাইতো। কি অসুস্থ হইতো? দেখা যাইতো মানুষের ফিভার হইতো, মানে র্যাশ হইতো, মানে চেস্ট অ্যাবডোমেন ওই রিজন দিয়ে র্যাশ পাওয়া যাইতো, এবং ইভেন ডায়রিয়া থেকে শুরু করে ফ্যাটিগ থেকে শুরু করে অনেক প্রবলেম, হেডেক হইতো। সো এরকম বিভিন্ন ডিজিজ পাওয়া যাইতো, এবং স্পেশালি ফিভারটা প্রমিনেন্ট থাকতো। তো এই যে ডিজিজটা হইতো, এটা দেখা গেছে যে অনেকগুলো আউটব্রেক হইছে। আউটব্রেক বলতে মানে দেখা গেল যে অনেক মানুষের একবার হইলো, আবার কিছুদিন পরে অনেক মানুষের হইলো, সেইভাবে দেখা যাচ্ছে 7-8টা আউটব্রেক শুধুমাত্র এই ম্যারি ম্যালনের কারণে হয়েছিল। কত সালে? 1907 সালের আশেপাশে, ঠিক আছে। ওই টাইমটাতে হচ্ছে ম্যারি ম্যালনের কারণে এগুলো হয়েছিল। কিন্তু ম্যারি ম্যালন নিজে হচ্ছে একজন অ্যাসিমটোমেটিক কেরিয়ার ছিল। অ্যাসিমটোমেটিক কেরিয়ার মানে হচ্ছে এই মহিলার নিজের কোনো রোগ ছিল না। সো আমরা বুঝতে পারলাম যে এই মহিলা নিজে কিন্তু ঠিকঠাক ছিল, সে শুধু কেরিয়ার হিসেবে কাজ করছে। তো এই যে রোগটা এই মহিলাটা ছড়াইছে, তার হয়তোবা সে প্রপারলি হাইজিন মেনটেন করে নাই, হয়তোবা দেখা গেছে টয়লেটের পরে বা ফেকাল যে এক্সক্রিয়েশন সেটার পরে ঠিকভাবে হাত ধয় নাই, এবং সেটা না করেই কুক করছে ফুড, এভাবে হয়তোবা সে ডিজিজটা ট্রান্সমিট করছে। ফিকো ওরাল রুটে এই ডিজিজটা ট্রান্সমিটেড হয়। গেস করেই ফেলতে পারছো যে এটা স্যালমোনেলা টাইফি দিয়ে বা প্যারাটাইফি দিয়ে হয়, যেটাকে আমরা বলি এন্টেরিক ফিভার বা টাইফয়েড প্যারাটাইফয়েড ফিভার। এন্টেরিক ফিভার, তো এন্টেরিক ফিভারের মধ্যে টাইফয়েড আছে, প্যারাটাইফয়েড আছে। তো মেইনলি স্যালমোনেলা টাইফি যেটা, এটা দিয়ে টাইফয়েড হবে। স্যালমোনেলা প্যারাটাইফি যেটা, এটাতে প্যারাটাইফয়েড হবে। তো এখন আসো আবার প্যারাটাইফির আবার 3টা টাইপ আছে, প্যারাটাইফি এ, প্যারাটাইফি বি, প্যারাটাইফি সি। এ বিটা আর কি বেশি প্রমিনেন্ট। আচ্ছা যাই হোক, এখন কথা হলো আমরা এই যে ঘটনাটা বললাম এটা এন্টেরিক ফিভারের ক্ষেত্রে বললাম, এবং এটা কিন্তু এই যে মানে মহিলাটা ম্যারি ম্যালন, তার থেকেই এইটা হচ্ছে গিয়ে মানে আমরা জানতে পারছি যে অ্যাসিমটোমেটিক কেরিয়ারও হইতে পারে এন্টেরিক ফিভারের। এখন কথা হলো টাইফয়েড ম্যারি একটা টার্ম আছে, ওইটা মেনলি তার ম্যারি ম্যালানের নাম থেকে এটা আসছে। হ্যাঁ, সো এই জন্য আমি শুরুতে একটু বলে নিলাম। স্যালমোনেলা এই যে জেনাসটা, এই জেনাসটের মধ্যে বিভিন্ন স্পিসিস আছে, যেমন স্যালমোনেলা টাইফি, প্যারাটাইফির মধ্যে আবার এবিসি। তো এই যে স্যালমোনেলা ব্যাকটেরিয়াগুলা, তো এই স্যালমোনেলা ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া? আনসার হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আনডাউটেডলি গ্রাম নেগেটিভ হবে, এবং গ্রাম নেগেটিভ রডস, কারণ এগুলা কি, এগুলো আলটিমেটলি অ্যান্টেরোব্যাকটেরিসির মধ্যে আমরা পড়তেছি। তাহলে অ্যান্টেরোব্যাকটেরিসির মধ্যে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ রডস। এবং মনে রাখবে এটা মোটাইল, অর্থাৎ এরা পেরিট্রিকাস ফ্লাজেলা থাকে। সো পেরিট্রিকাস ফ্লাজেলার মাধ্যমে এরা হচ্ছে, যেহেতু এই যে ব্যাকটেরিয়াটা, সো এর আশপাশ দিয়ে মানে চারপাশ দিয়ে ফ্লাজেলা থাকতে পারে, এবং এই জন্য এরা মোটাইল। হ্যাঁ, ফ্যাকাল্টেটিভ অ্যানোরোব, কারণ অ্যান্টিব্যাকটেরিয়াগুলো সাধারণত ফ্যাকাল্টেটিভ অ্যানোরোবই বেশিরভাগ হয়। এবং ফ্যাকাল্টেটিভ অ্যানোরোব মানে হচ্ছে এরা অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে, উপস্থিতি না থাকলেও বাঁচতে পারে। এবং ট্রিপল সুগার আয়রন যে অ্যাগার মিডিয়া, এটা নিয়ে আমি অনেক বলছি গত ভিডিওটাতে, যে ভিডিওতে আমরা ইকোলাই নিয়ে জানছি। ওই ভিডিওতে আমি ইন্ট্রোডাক্টরি লেকচার হিসেবে ওই জায়গায় কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক্সে অনেক কিছু জানছি। ওই জায়গায় আমরা অ্যান্টিবায়োটিক্সিতে বেশ কিছু স্পেশালাইজড মিডিয়া ইউজ করি, তার মধ্যে ট্রিপল সুগার আয়রন একটা মিডিয়া। এবং এই মিডিয়াতে যেটা হয় যে আমরা 3টা সুগার ইউজ করি, 3টা সুগারের মধ্যে ল্যাকটোস আছে, গ্লুকোজ আছে। সো এই যে তার পাশাপাশি এখানে আমরা ফেরাস সালফেট ইউজ করি, তার পাশাপাশি এই আগার মিডিয়াতে আমাদের যদি ধরো স্যালমোনেলা আমরা দিলাম, স্যালমোনেলা দিলে এখানে H2S তৈরি হইতে পারে, যেটাকে আমরা বলতেছি হাইড্রোজেন সালফাইড তৈরি হইতে পারে। তো মেইনলি এটা কিভাবে তৈরি হয়? আনসার হচ্ছে যে আমাদের এই স্যালমোনেলা যে ব্যাকটেরিয়াটা বা এই টাইপের যে ব্যাকটেরিয়াগুলো স্যালমোনেলা, এদের একটা ক্যাপাসিটি থাকে, এরা হচ্ছে মেটাবোলাইজ করতে পারে। কি মেটাবোলাইজ করতে পারে? সালফার কন্টেইনিং কম্পাউন্ডসগুলোকে। যেমন ধরো সালফার কন্টেইনিং একটা কম্পাউন্ডের কথা যদি বলি, যেমন ধরো থায়োসালফেট একটা কম্পাউন্ড ধরো। সো এই কম্পাউন্ডটাকে এরা কী করতে পারবে? মেটাবোলাইজ করতে পারবে। তো মেটাবোলাইজ করে এরা হচ্ছে H2S তৈরি করতে পারে। তো H2S তৈরি হলে যে ঘটনাটা ঘটবে, এটা আবার ওই যে আমাদের এই যে ট্রিপল সুগার আয়রনে ফেরাস সালফেট থাকে, সেই ফেরাস সালফেটের সাথে ইন্টারঅ্যাক্ট করে এরা হচ্ছে ব্ল্যাকিশ টাইপের একটা প্রিসিপিটেশন তৈরি করে। এই কারণে আমরা কিন্তু এখানে একটা এই মিডিয়াতে যদি H2S তৈরি হয়, তাহলে আমরা একটা নিচে ব্ল্যাকিশ একটা কিন্তু কালেকশন বা প্রিসিপিটেশন পাবো। গ্লুকোজকে এরা ভাঙতে পারে, কিন্তু এরা ল্যাকটোজকে ভাঙতে পারে না, কারণ অ্যান্টিবায়োটিক্সের মধ্যে মোটামুটি সবগুলোই গ্লুকোজকে ভাঙতে
ভাঙতে পারে, বাট ল্যাকটোজ ফার্মেন্টর কোনটা? ইকোলাই বা ক্লেপশিয়েলা, এগুলো হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টর। তো ইকোলাইয়ের সাথে আমরা যদি স্যালমোনেলার ডিফেন্স করতে চাই তাহলে কিন্তু আমরা এই ল্যাকটোজ ফার্মেন্টেশন করে কিনা এটা দিয়ে আমরা একটা করতে পারি, ঠিক আছে। যারা ল্যাকটোজ ফার্মেন্টর না তারা হচ্ছে গিয়ে ব্যাককন কি আগার যে মিডিয়া সেখানে পিল কালার কলোনি পাওয়া যায় তাদের। আচ্ছা, এরা মোটাইল পেরিটিকাস ফ্লাজেলা থাকে, এরা কিন্তু হিউম্যানের নর্মাল ফ্লোরা হিসেবে থাকে না, কিন্তু ইকোলাই পড়ে আসছি আমরা, সেখানে দেখছি এরা ইকোলাই কিন্তু নর্মাল ফ্লোরা হিসেবে ইন্টেস্টাইনে থাকে। এখন আমরা ক্লাসিফাই যদি একটু করতে চাই, যে ইউইং ক্লাসিফিকেশন, কাফম্যান হোয়াইট ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা একটু ফার্স্টে বলি, যেটা হচ্ছে ওল্ডেস্ট বা এটা ইউজার ফ্রেন্ডলি এবং ওয়াইডলি ইউজড। হ্যাঁ, এটাই ফার্স্ট কথা। টাইফয়েডাল এবং নন টাইফয়েডাল। টাইফয়েডালের মধ্যে আবার আছে হচ্ছে স্যালমোনেলা টাইফি আর স্যালমোনেলা প্যারাটাইফি। প্যারাটাইফির মধ্যে এবিসি আছে, তো এর মধ্যে বিসি, বিকে হচ্ছে স্যালমোনেলা স্কট মুলেরি, আর সিকে হচ্ছে স্যালমোনেলা হিটসফিল্ডি। হ্যাঁ, এই নামগুলো একটু ডিফিকাল্ট, হ্যাঁ, জাস্ট জেনে রাখতে পারো, স্কট মুলারি, হিটসফিল্ডি, এভাবে আমরা ডাকতে পারি। আচ্ছা, এখন আসা যাক নন যে টাইফয়েডাল, এরকমও কিন্তু কিছু আছে, যেমন ধরো স্যালমোনেলা এন্টারাইটাইডিস সুইস, কলেরা সুইস। সো কীভাবে মনে রাখবা? কলেরা সুইস। আচ্ছা, এন্টারাইটাইডিস এবং কলেরা সুইস। সো এভাবে এই ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট এবং এটাই মনে রাখো, ঠিক আছে। তা বাদে আরও যে উইং ক্লাসিফিকেশন, কাফম্যান হোয়াইট ক্লাসিফিকেশন, এগুলো একটু মনে পড়তে পারো জাস্ট। যেমন ধরো স্যালমোনেলা টাইফি, এটা কিন্তু একটাই সেরোটাইপ থাকে, বাট স্যালমোনেলা কলেরা সুইস যেটা, এটারও একটা সেরোটাইপ থাকে, বাট এন্টেরিটাইডিস যেটা, এটার 1500 সেরোটাইপ কিন্তু থাকে, যেটা নন টাইফয়েডাল, এটা কিন্তু টাইফয়েড ফিভার করে না। এবং কাফম্যান হোয়াইট যে ক্লাসিফিকেশন, তার অনুযায়ী 1500টা ডিফারেন্ট স্পিসিস আছে। এই যে মানে স্পিসিসগুলো, এগুলোর বিভিন্ন সিটি, যেই সিটিগুলোতে এই স্পিসিসগুলোকে আইসোলেট করা হয়েছে সেগুলো অনুযায়ী নাম করা হয়েছে। হ্যাঁ, যেমন এন্টেরিটাইডিসের একটা সেরোটাইপ, হ্যাঁ, ডাবলিন, এবং এটাকে হচ্ছে যেহেতু ডাবলিন আলাদা করা হয়েছিল এই জন্য এটাকে আমরা আলাদা করে নাম দিতে পারি স্যালমোনেলা ডাবলিন। আমরা স্ট্রাকচারের কথা যদি একটু বলি, স্যালমোনেলাতে আমরা যখন ইকোলাই পড়েছিলাম আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি ও অ্যান্টিজেন থাকে, এইচ অ্যান্টিজেন থাকে, কে অ্যান্টিজেন থাকে। কে মানে ছিল ক্যাপসুলার অ্যান্টিজেন, ক্যাপসুলার। তো এই ক্যাপসুলার যে অ্যান্টিজেন সেটা এই জায়গাও থাকতে পারে, বাট সেটাকে আমরা নাম দিই ভিআই অ্যান্টিজেন, ঠিক আছে। তো এই ভিআই অ্যান্টিজেনের কাছে মানে এটা তো অ্যান্টি ফ্যাগোসাইটিক একটা অ্যাক্টিভিটি থাকবে, এটা আমরা জানি। ভিআই নামটা কোথা থেকে আসছে? ভিরুলেন্স। এরা ভিরুলেন্সের জন্য দায়ী, কারণ যাদের আমরা জানি ক্যাপসুল থাকে তারা বেশি ভিরুলেন্ট হইতে পারে, কারণ যেহেতু ক্যাপসুলটা আসলে অ্যান্টিফ্যাগোসাইটিক থাকে, ব্যাকটেরিয়াটাকে কিল হইতে দেয় না, অনেক বেশি ফাংশন করতে দেয়। ভিডাল টেস্ট নামে একটা টেস্ট আছে, ভিডাল টেস্ট। সো ভিডাল টেস্ট হচ্ছে একটা সেরোলজিক্যাল টেস্ট, যেটা আমরা টাইফয়েড বা অ্যান্টিক ফিভার ডায়াগনোসিসে আমরা করে থাকি, টাইফয়েড, প্যারাটাইফয়েড। তো এই ভিডাল টেস্টে ভিআই অ্যান্টিজেনটা তেমন কোনো গুরুত্ব নাই, বাট ভিআই অ্যান্টিজেন যদি অনেক বেশি মাত্রায় থাকে তাহলে সেটা কিন্তু ইন্ডিকেট করে যে ক্যারিয়ার স্টেজে আছে, অর্থাৎ সে যদিও ডিজিজ নেই বাট সে ক্যারি করতেছে বা সে এটাকে ছড়াইতে পারে, এরকম একটা বিষয় ইন্ডিকেট করতে পারে। আচ্ছা, আর এইচ অ্যান্টিজেন যেটা, এটা মানে হলো ফ্লাজেলাতে অ্যান্টিজেন থাকে। হ্যাঁ, তো এটা হলো হিট লেবাইল একটা প্রোটিন, হিটে ইউজুয়ালি ধ্বংস হয়ে যায় এবং এটার দুইটা ফর্ম থাকে, ফেজ 1, ফেজ 2। এবং এইচ অ্যান্টিজেন কিন্তু স্ট্রংলি ইমিউনিজেনিক। হ্যাঁ, এরা অনেক বেশি ইমিউন রেসপন্স বডিতে তৈরি করতে পারে এবং এখানে অ্যান্টিবডিও, এটার বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টি এইচ যেটা আমরা বলতেছি অ্যান্টিবডি, সেটা কিন্তু লেটে অ্যাপেয়ার করবে আমাদের বডিতে। কারণ আলটিমেটলি কী দেখো, আমাদের যখন এই যে অ্যান্টিজেনগুলোর কথা বললাম আমি, এই যেগুলো স্যালমোনেলা টাইফিতে আছে, সো স্যালমোনেলা টাইফি যখন আমার একটা মানুষকে, একটা ম্যানকে ইনফেক্ট করছে, তখন আলটিমেটলি এই অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে তো আমাদের মানুষটার সেরামে আমি যদি স্পেসিফিক্যালি বলি, ব্লাডের সেরাম যেটা, এই সেরামেই তো কী তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে। সো অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, রাইট? তো সাধারণত এই ভিআই যেটা, এটার বিরুদ্ধে তেমন কোনো অ্যান্টিবডি, প্রোটেক্টিভ অ্যান্টিবডি তেমন একটা তৈরি হয় না, এটা তেমন একটা ইমিউনোজেনিক না, ঠিক আছে। এবং এরপরে ও অ্যান্টিজেন নিয়ে কথা যদি বলি, আমরা জানি যে ও অ্যান্টিজেন কি? ও অ্যান্টিজেন হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, যেটা আউটার মেমব্রেনে ওই লাইপোপলিস্যাকারাইডের একটা কম্পোনেন্ট, ও অ্যান্টিজেন বা সোমাটিক অ্যান্টিজেন, সেল ওয়ালে এটা থাকে এবং এটা অ্যান্ডোটক্সিনকে করেসপন্ড করে। এবং দেখা যায় যে স্যালমোনেলা কিন্তু এ থেকে আই গ্রুপে ভাগ করা যায়। এ থেকে আই কিসের উপর ডিপেন্ড করে? ও অ্যান্টিজেনের ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে। এবং দেখা যায় যে আমরা ও অ্যান্টিজেন কিন্তু একটু লেস ইমিউনোজেনিক এইচ অ্যান্টিজেনের থেকে, এজন্য অ্যান্টিবডি খুব তাড়াতাড়ি অ্যাপেয়ার করতে পারে এবং ডিসঅ্যাপেয়ারও আবার তাড়াতাড়ি করে, ঠিক আছে। এই জন্য এটা রিসেন্ট ইনফেকশনকে ইন্ডিকেট করে। সো ও অ্যান্টিজেন যদি প্রেজেন্ট থাকে বা ও অ্যান্টিজেনের বিরুদ্ধে যদি অনেক অ্যান্টিবডি যেটা সেটা প্রেজেন্ট থাকে, তাহলে আমরা বুঝি আচ্ছা রিসেন্ট ইনফেকশন হয়তো বা হয়েছে, কারণ এটা কিন্তু তাড়াতাড়ি ডিসঅ্যাপেয়ার করে ফেলে। বাট এইচ অ্যান্টিজেন কিন্তু এটা হচ্ছে কনভালসেন্ট স্টেজকে ইন্ডিকেট করে, অর্থাৎ এটা ইন্ডিকেট করে যে ইনফেকশনটা আস্তে আস্তে সেরে যাচ্ছে, কনভালসেন্স মানে সেরে যাওয়া। আচ্ছা,
তো এই জিনিসগুলো গেল। এখন টাইফয়েড স্পিসের মধ্যে স্যালমোনেলা টাইফি, প্যারাটাইফি এগুলো টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভার মেনলি করবে। আর আরেকটা আরও যে নন টাইফয়েডাল যে স্পিসিসগুলো আছে, স্যালমোনেলা এন্টেরিটাইডিস বা স্যালমোনেলা কলেরা সুইস, স্যালমোনেলা টাইফিমুরিয়াম, এগুলো হচ্ছে এন্টেরোকোলাইটিস বা ফুড পয়জনিং টাইপের ম্যানিফেস্টেশন করবে, এবং এখানে ডায়রিয়া বা এরকম ম্যানিফেস্টেশন থাকবে, এবং সেপ্টিসেমিয়া থাকতে পারে। তারপরে মেটাস্টেটিক ইনফেকশন, যেমন যে ইনফেকশনটা ছড়াইয়ে গেছে। সেপ্টিসেমিয়া মানে কি, যখন ব্লাডে হচ্ছে ব্যাকটেরিয়াটা চলে গেছে এবং তারপরে সেটা মেটাস্টেসিস হয়ে বা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে, যেটা অস্টিওমাইলাইটিস, যদি বোনে চলে যায় তাহলে অস্টিওমাইলাইটিস হবে। আচ্ছা, এবং ভিরুলেন্ট ফ্যাক্টরের মধ্যে তাহলে কী কী আছে? ক্যাপসুল, তারপরে ইনভ্যাসিভনেস বা এন্ডোটক্সিন যেটা আছে এদের স্যালমোনেলার, তারপরে ফিমরিয়ে, এখানে কিন্তু পিলি বা ফিমরি থাকে, সেগুলো অ্যাটাচমেন্টে হেল্প করবে, এবং ক্যাটালেস এনজাইম কিন্তু এরা সিক্রেট করতে পারে এই স্যালমোনেলা, কারণ এরা ক্যাটালেস পজিটিভ, এবং সুপারঅক্সাইড ডিসমিউটেস এনজাইম, এটা ব্যাকটেরিয়াকে যাতে ইন্টারসেলুলারলি ম্যাক্রোফেজ দ্বারা কিল না হয়ে যায় এই জন্য কিন্তু এটা হেল্প করে। সো কিছু যে গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা, এটা কিন্তু হোস্ট ডিফেন্সের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাসিড কিন্তু আমার এই ব্যাকটেরিয়াটাকে প্রোটেকশনে বা এই ব্যাকটেরিয়াটাকে বাধা দিতে একজন হোস্টের বডিতে ভালো কাজ করে। কিন্তু যাদের গ্যাস্ট্রিকটমি করা হয়েছে বা যারা হচ্ছে অ্যান্টাসিড, H2 ব্লকার, পিপিআই নিচ্ছে, তাদের ক্ষেত্রে কি হইতে পারে যে এই যে হোস্ট ডিফেন্স গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি করতে পারে একটা হোস্টের বডিতে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, সেই ডিফেন্সটাকে ঠিকভাবে কাজ করতে দেবে না, ফলে প্রবলেম বেশি হবে বা ইনফেকশনটা বেশি হবে। আচ্ছা, এখন আসো যে কী কী ডিজিজ এরা করতে পারে, অ্যাসিমটোমেটিক কেরিয়ার হিসেবে থাকতে পারে, এটা কিন্তু বলতে হবে, কারণ আমরা যে ম্যারি মালানের কথা বললাম ওনার কাছ থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আচ্ছা অ্যাসিমটোমেটিক কেরিয়ারও একটা স্টেট আছে। এটা কিন্তু ম্যারি মালানের ওই আগে বিষয়টা ক্লিয়ার ছিল না, ম্যারি মালানের কেসটা সামনে আসার পরেই কিন্তু এই বিষয়টা স্পষ্ট হয়। আচ্ছা, এরপর আসা যাক যে অ্যান্টেরিক ফিভার, মেইনলি একজন ডক্টর হচ্ছে 1880 সাল বা ওই আশপাশ দিয়ে তার একটা রুগী, একজন ডক্টরের একটা রুগী হচ্ছে মারা যায়। তো ওই সময় টাইফয়েডটা আবিষ্কার হয়, যে এই রুগীটা টাইফয়েডে মারা গেছে, স্যালমোনেলা টাইফি ওইখানে আবিষ্কৃত হয়। বাট তারপরে ম্যারি মালানের কেসটা যখন আসে তখন হচ্ছে অ্যাসিমটোমেটিক কেরিয়ারের বিষয়টা নির্দিষ্ট হয় আর কি। তারপরে এরা অ্যান্টেরিক ফিভার করতে পারে। অ্যান্টেরিক ফিভারে কী হয়, অনেক বেশি জ্বর থাকে, হাই গ্রেড ফিভার, 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জ্বর হইতে পারে, ফ্যাটিক থাকবে জ্বর হইলে যা হয় আর কি, এবং এখানে ডায়রিয়া বা কনস্টিপেশন দুইটাই থাকতে পারে। হ্যাঁ, আইদার অনেক লুজ স্টুল অথবা অনেক হার্ড স্টুল থাকতে পারে, দুইটাই হইতে পারে। তারপরে রোজ স্পট নামে একটা টার্ম আছে, সেগুলো থাকতে পারে। রোজ স্পট মানে অ্যাবডোমেন বা চেস্টে লাল লাল স্পট থাকে, র্যাশ টাইপের, এবং এখানে এমনিতেও র্যাশ থাকতে পারে। পাশাপাশি হচ্ছে গিয়ে ভমিটিংও হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বা ততটা প্রমিনেন্ট না। আচ্ছা, এরপর আসা যাক যে এন্টেরোকোলাইটিস হইতে পারে, যেমন হচ্ছে টাইফিমুরিয়াম বা অ্যান্টেরিটাইডিস, এগুলো দ্বারা ডায়রিয়া বা ফুড পয়জনিং আমরা বলি অ্যান্টেরোকোলাইটিস। সো আমরা যদি বলে যে আচ্ছা কী কী ডিজিজ করে, আনসার হচ্ছে অ্যান্টেরিক ফিভার, এন্টেরোকোলাইটিস, এই দুইটা তো করে। তারপরে অ্যাসিমটোমেটিক কেরিয়ার হিসেবে থাকতে পারে, আর ডিসিমিনেটেড হয়ে সেপ্টিসিমিয়া বা মেটাস্টেসিস করতে পারে, মেটাস্টেসিস করলে অস্টিওমাইলাইটিস করতে পারে। এবং অস্টিওমাইলাইটিস যেটা, এটা কিন্তু দেখা যায় যে যাদের স্যালমোনেলা দ্বারা অস্টিওমাইলাইটিস হয় তাদের ক্ষেত্রে সাথে সিকেল সেল ডিজিজও থাকে। হ্যাঁ, পারে। অ্যাসিমটোমেটিক কেরিয়ার বিষয়টা আমি এক্সপ্লেন করলাম, এন্টেরিক ফিভার কী কী থাকে সেটা বললাম। এবং এন্টেরিক ফিভারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যে লিভার, গল ব্লাডার এবং স্প্লিন এই সকল জায়গাকে এফেক্ট করে, ফলে আমি স্প্লিনোমেগালি পাইতে পারি, হেপাটোমেগালি এগুলো পাওয়া যেতে পারে। আর গল ব্লাডারে কিন্তু এরা যাদের কেরিয়ার বললাম না, যে যারা অ্যাসিমটোমেটিক কেরিয়ার হিসেবে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মেইনলি গল ব্লাডারেই এরা কেরিয়ার হিসেবে বা কেরিয়ার স্টেটে এরা জমা থাকে মেইনলি, বা ব্যাকটেরিয়াগুলো মাল্টিপ্লাই করে। সো গল ব্লাডার এদের গ্রোথের জন্য, স্পেশালি বাইল খুবই ভালো একটা মিডিয়া স্যালমোনেলা গ্রো করার জন্য, এই জন্য গল ব্লাডারে কিন্তু এরা কেরিয়ার স্টেট হিসেবে মেইনলি থাকে। এরপরে অ্যান্টেরোকোলাইটিস নিয়ে যদি একটু কথা বলি, এটা হলো এপিথেলিয়াল বা সাব এপিথেলিয়াল যে টিস্যু থাকে সেই জায়গায় স্মল এবং লার্জ ইন্টেস্টাইনের সাব এপিথেলিয়াল টিস্যু বলতে, যেমন ধরো একটা মিউকোজাল সেল, সেখানে কিন্তু সাব এপিথেলিয়াল ল্যামিনিয়া প্রোপ্রিয়া। সো এই সকল জায়গায় কী করতে পারে, এই সকল জায়গায় হচ্ছে মেইনলি এরা ইনভেশন করে এই ব্যাকটেরিয়া, ফলে হচ্ছে অ্যান্টেরোকোলাইটিস, ডায়রিয়া এগুলো হইতে পারে। ফুড পয়জনিং এর মাধ্যমে এটা হইতে পারে, কারণ ফুডের মাধ্যমে এরা ছড়াইতে পারে। হ্যাঁ, এবং সেটা ডায়রিয়া করতে পারে। এবং নন টাইফয়েডাল যে স্পিসিসগুলো আছে, যেমন টাইফিমুরিয়াম, এন্টেরিটাইডিস, এগুলো দ্বারা মেইনলি হয়। এবং টাইফয়েডাল স্যালমোনেলা দ্বারা মেইনলি হয় না বললেই চলে অ্যান্টেরোকোলাইটিস, ঠিক আছে। আচ্ছা, এবং সেপ্টিসেমিয়া মেইনলি হবে, পাশাপাশি মেটাস্টেসিস থাকতে পারে, নাও থাকতে পারে। যদি মেটাস্টেসিস থাকে তাহলে বিভিন্ন জায়গা, যেমন হচ্ছে অস্টিওমাইলাইটিস করতে পারে। সো এই কলেরা সুইচ যেটা, এটা ভেরি ইম্পর্টেন্ট কজেটিভ এজেন্ট ফর স্যালমোনেলা সেপ্টিসেমিয়া। তাহলে কলেরা সুইচ এবং সেপ্টিসেমিয়া স্যালমোনেলা সেপ্টিসেমিয়া করতে স্যালমোনেলা প্যারাটাইফি সি, তাহলে স্যালমোনেলা কলেরা সুইচ আর স্যালমোনেলা প্যারাটাইফি সি এগুলো হচ্ছে ভালো সেপ্টিসেমিয়া কিন্তু করতে পারে। এরপর আসা যাক যে এন্টেরিক ফিভারের কজ কি। টাইফয়েড ফিভার তো করে স্যালমোনেলা টাইফি, আর প্যারাটাইফয়েড করে স্যালমোনেলা প্যারাটাইফি।
এন্টেরিক ফিভারটা একটা মিসনোমার আমরা বলতে পারি। কেন মিসনোমার? কারণ এন্টেরিক বলে আমরা টার্মটাকে ইন্টেস্টাইনে লিমিটেড করে ফেলছি, বাট এরা কিন্তু দেখা যায় এরা এক্সট্রা ইন্টেস্টিনাল জায়গাকেই বেশি অ্যাটাক করে ইন্টেস্টিনাল থেকে। তো এটা স্যালমোনেলা টাইফি প্যাটাইফি দ্বারা হতে পারে, ফিকোরাল রুটে ছড়াবে। কোনো ফুড বা ওয়াটার যেটা কন্টামিনেটেড আছে, প্রপার হাইজিন মেনটেন না করলে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার দিয়ে এরা কিন্তু ছড়াবে ফিকোরাল রুটে। টাইফয়েড ফিভারের ক্ষেত্রে স্যালমোনেলা টাইফি 10⁻³ ঠিক আছে, এরকম একটা কনসেন্ট্রেশনের ডোজ কিন্তু বডিতে ঢুকতে হবে, যে 10⁻³ স্যালমোনেলা টাইফি যদি ঢুকে তাহলেই কেবল এটা ইনফেকশন করতে পারবে। আবার প্যারাটাইফয়েডের ক্ষেত্রে 10⁵ থেকে 10⁸ যদি হচ্ছে স্যালমোনেলা প্যারাটাইফি বডিতে ঢোকে ফিকোরাল রুটে, তাহলেই ডিজিজ করতে পারবে। সো এই ইনফেক্টিভ ডোজটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 14 দিন। ঢোকার পরে বডিতে 10 থেকে 14 দিন পরে মেনলি এরা ডিজিজের ম্যানিফেস্টেশন প্রকাশ করবে। কীভাবে প্যাথোজেনিসিসটা হয় সেটা আমাদের একটু ভালো করে জানা লাগবে। প্যাথোজেনিসে মনে রাখবা যে স্যালমোনেলা ব্যাসিলাই এরা ফিকোরাল রুটে ফার্স্টে ঢুকলো এবং পরবর্তীতে এরা স্মল ইন্টেস্টাইনে যাবে। সেখানে স্মল ইন্টেস্টাইনের এই যে ধরো স্মল ইন্টেস্টাইন, এখানে তো সেল আছে, তো এই সেলকে পেনিটেট করে সেলের মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে এন্টেরোসাইটের যে মাঝখান দিয়ে বিটুইন দ্য এন্টেরোসাইট অথবা থ্রু এন্টেরোসাইটও হতে পারে, দিয়ে এরা কই চলে আসলো? এরা চলে আসলো হচ্ছে পিয়ার্স প্যাচেস, স্পেশালি ইলিয়াম যেটা থাকে স্মল ইন্টেস্টাইনের। তো ইলিয়ামে হচ্ছে পিয়ার্স প্যাচেস থাকে। সো ইলিয়ামের যে পিয়ার্স প্যাচেস ওইখানে এরা যায়, এবং যাওয়ার পরে এখানে আসার পরে এরা হচ্ছে ওইখানে যে ফ্যাগোসাইট আছে, এই ফ্যাগোসাইটে এরা মাল্টিপ্লাই করতে থাকে। সো ফ্যাগোসাইটে মাল্টিপ্লাই করে, পেয়ার স্পেসিসে ফ্যাগোসাইটে এরা মাল্টিপ্লাই করে। মোনোনিউক্লিয়ার মানে একটাই নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এবং পরবর্তীতে এই ফ্যাগোসাইটোসিসে মাল্টিপ্লাই করার পরে পেয়ার স্পেসে এখানে ধরো ফ্যাগোসাইটিক যে সেল সেখানে এরা মাল্টিপ্লাই করলো পেয়ার স্পেসে। পরবর্তীতে এখান থেকে এরা চলে যাবে হচ্ছে মেসেন্টেরিক লিম্ফ নোডে। কই চলে যাবে? মেসেন্টেরিক লিম্ফ নোডে। আচ্ছা, মেসেন্টেরিক লিম্ফ নোডে এরা চলে যাবে। ইন্টেস্টাইনে যে মেসেন্ট্রি থাকে সেখানে ওখানে লিম্ফ নোড থাকে। সো সেই মেসেন্টেরিক লিম্ফ নোডে চলে যাবে লিম্ফেটিক্সের মাধ্যমে বা লিম্ফ ভেসেলসের মাধ্যমে, এবং এরা মেসেন্টেরিক লিম্ফ নোডে যায় মাল্টিপ্লাই করবে। এরপরে থোরাসিক ডাক্টের সহযোগিতায় ওই মেসেন্টেরিক লিম্ফ নোড থেকে এরা ব্লাডে চলে আসবে। সো এই যে ফার্স্টে ঘটনাটা ঘটলো, ব্লাডে আসলো, এটাকে আমি বলি প্রাইমারি ব্যাকটেরিমিয়া। ব্যাকটেরিয়া যখন ব্লাডে আসছে প্রাইমারিলি ফার্স্ট টাইম যখন আসছে, ওকে। এরপরে ওই ব্লাড থেকে এরা বিভিন্ন অর্গান যেমন স্প্লিন, লিম্ফয়েড টিস্যু, স্কিন, বোন ম্যারো, লিভার এবং গল ব্লাডারে এরা যাবে, ওইখানে যারা ইনফেক্ট করবে। তো এইগুলোকে আমরা রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল সিস্টেম বলতে পারি। তো রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল অর্গান, রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল অর্গান। তো এই রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল অর্গানে এগুলো মাল্টিপ্লাই করবে ওইগুলার সেলে, যেমন স্প্লিনের সেলে, লিভারের সেলে, বোন ম্যারোর সেলে, এরা মাল্টিপ্লাই করলো, সংখ্যায় বৃদ্ধি করলো। পরবর্তীতে এইখানে যে সংখ্যায় বৃদ্ধি করলো, এখানে সংখ্যায় বৃদ্ধি করে এরা এখানে অনেক ড্যামেজ করবে। কী করবে? ড্যামেজ করবে। পরবর্তীতে এখান থেকে আবারও ব্লাডে যাবে। তো এটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি ব্যাকটেরিমিয়া, ঠিক আছে। এবং এখানেই এই যে যখন সেকেন্ডারি ব্যাকটেরিমিয়া হয় তখনই এই যে এন্টেরিক ফিভারের যে সাইন সিমটম সেটা প্রকাশ পায়, খুব ইম্পর্টেন্ট। সো এন্টেরিক ফিভার সাইন সিমটম অনেক বেশি ফিভার হবে 104 ডিগ্রি ফারেনহাইটের মতো, বা আরও যে ম্যানিফেস্টেশনগুলো আগে বলে আসছিলাম ওইগুলো হবে। এ ব্যাপারটা হচ্ছে যে গল ব্লাডার তো এরা প্রচুর মাল্টিপ্লাই করে, কারণ গল ব্লাডারে বাইল থাকে, বাইল এদের গ্রো করার জন্য ভালো একটা জায়গা। তো গল ব্লাডার থেকে এরা পরবর্তীতে ইন্টেস্টাইনে আবার অ্যাটাক করবে, আবারও পেয়ার স্পেসিসের ওইখানে ঝামেলা করবে, আবারও লিম্ফয়েড টিস্যুকে ইনভলভ করবে, ঠিক আছে। লিম্ফয়েড টিস্যুতে অনেক ঝামেলা করবে। সো এভাবে এরা আস্তে আস্তে লিম্ফয়েড টিস্যুকে বারবার অ্যাটাক করার মাধ্যমে লিম্ফয়েড টিস্যুর হাইপারপ্লাসি এবং নেক্রোসিস করবে। ওখানে একটা আলসার করার ট্রাই করবে, সো আলসারেশন করবে ওইখানে মিউকোসার, এবং আলসার যখন করে ফেলবে তখন কিন্তু আমরা বলতে পারি যে এখানে টাইফয়েড আলসার হয়েছে, যেটা হিল হইতে পারে, বা ওখানে পারফোরেশন করে ফেলতে পারে, বা ওখানে ব্লিডিং করতে পারে। সো অনেক প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে। সো এইভাবে কিন্তু বিষয়টা রিপিট হয়, এবং এই যে স্প্লিনে যে স্প্লিনোমেগালি করতে পারে এগুলো। এই যে ম্যারি ম্যালন বা টাইফয়েড ফিভারের কথা এগুলো আমরা বললাম, যে তিনি দেখা গেছে যে 60টার মতো আউটব্রেক ঘটাইছে। আউটব্রেক মানে হুট করে বেড়ে গেছে, এরকম 7বার হয়েছে, এবং 200%-এর বেশি পার্সনকে তিনি অ্যাটাক করছে, বা তিনি হচ্ছে ইনফেক্ট করছে, এবং গল ব্লাডারে ভালো গ্রো করতে পারে স্যালমোনেলা, কারণ এখানে বাইলটা গুড মিডিয়া তাদের জন্য। এই জিনিসটা আমরা একটু জানবো। এবং পাশাপাশি এন্টেরোকোলাইটিস আমরা জানছি যে নন যে টাইফয়েডাল স্পিসিসগুলো আছে এগুলা দিয়ে হয়। তো সালমোনেলা যে নন টাইফয়েডাল স্পিসিসগুলো, এগুলো ফিকোরাল রুটে ঢোকার পরে এরা স্মল লার্জ ইন্টেস্টাইনে পেনিট্রেট করে মিউকোজাল যে সেলগুলো আছে, আইদার ধরো এই যে অ্যান্টেরোসাইটের মাঝখান দিয়ে অথবা ভিতর দিয়ে ঢুকে এরা ল্যামিনা প্রোপিয়াতে যাইতে পারে। ল্যামিনা প্রোপিয়া মানে হচ্ছে আমাদের সাবজেম এপিথেলিয়াল, অর্থাৎ এখানে তো এপিথেলিয়াল সেল, এই যে এগুলো তো এপিথেলিয়াল সেল অ্যান্টেরোসাইটগুলো। তো এপিথেলিয়াল সেলের এপিথেলিয়াল লেয়ার থাকে, তার ভিতরে বা তার নিচে যে লেয়ারটা সেটাকে আমি বলতেছি হচ্ছে ল্যামিনা প্রোপিয়া, মানে সাব এপিথেলিয়াল আর কি। এবং পরবর্তীতে ল্যামিনা প্রোপিয়াকে এটা ইন্টার করে এরা আলটিমেটলি ওখানে ইনফ্লামেশন করবে, ডায়রিয়া করবে। আমরা যদি ল্যাব ডায়াগনোসিস করতে চাই তাহলে আমরা মাথায় রাখবো যে অ্যাকচুয়ালি
এখানে একটা সেরোলজিক্যাল টেস্ট আছে যেটা নিয়ে আমরা একটু আলাদা করে জানবো, যেটাকে আমরা বলি ভিরাল টেস্ট। কি টেস্ট? ভিরাল টেস্ট। এটা পরীক্ষার জন্য আলাদা করে ইম্পর্টেন্ট। তো এটা তো পড়বো, বাট সেরোলজিক্যাল টেস্ট বাদেও আমরা ল্যাব টেস্ট আছে কিছু। এর মধ্যে যেমন ধরো আমরা কালচার করতে পারি, ব্লাড কালচার, স্টুল কালচার, ইউরিন কালচার। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবা যে ব্লাড কালচার করা হয় 1 থেকে 2 সপ্তাহ ক্ষেত্রে, মানে 1 থেকে 2 সপ্তাহ, শুরুর যে 1 থেকে 2 সপ্তাহ ডিজিজের এই টাইমটাতে এটা পজিটিভ হইতে পারে ব্লাড কালচার। পরের মানে দ্বিতীয় আর তৃতীয় সপ্তাহে হচ্ছে ইলনেসের এরা পজিটিভ হইতে পারে স্টুল কালচার, ঠিক আছে। আর ইউরিন কালচার হচ্ছে 3 সপ্তাহের টাইমে হচ্ছে এরা পজিটিভ হইতে পারে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। এই সিকোয়েন্সটা বলতে হবে যে প্রথম 1 থেকে 2 সপ্তাহ এটা হচ্ছে ব্লাড কালচার, পরে 2 থেকে 3 সপ্তাহ হচ্ছে স্টুল কালচার, তারপর 3 সপ্তাহ বা তারপরে হচ্ছে ইউরিন কালচার। হ্যাঁ, ভিডাল টেস্ট যেটা, এটা হচ্ছে 2 সপ্তাহের পরে, মানে 2 সপ্তাহ থেকে বা 2 সপ্তাহ থেকে হচ্ছে ভিডাল টেস্ট পজিটিভ হইতে পারে। আচ্ছা, এখন আসো যে আমরা একটু কালচার নিয়ে যদি বলি, ব্লাড কালচার এটা আমরা কিভাবে করব। এখানে কয়েকটা মেথড আছে, যে কনভেনশনাল মেথড। এখানে ব্রথ, সয়া ব্রথ, ট্রিপটিক সয়া ব্রথ নামে একটা মিডিয়া ইউজ করা হয়, এবং একটা লিকুইড মিডিয়া আমরা বলতে পারি। লাইটিক মেথড আছে, র্যাপিড কালচার মেথড বা অটোমেটেড ব্লাড কালচার মেথড বা সিস্টেম আছে। কালচার করার ক্ষেত্রে প্রাইমারিলি আমরা যে কাজটা করি, যে আমরা ফার্স্টে মানে যে পার্সনটা, ধরো একজন পার্সন যে হচ্ছে আক্রান্ত টাইফয়েড ফিভারে, সো তার যখন ফেব্রাইল ফেজ বলি বা যখন জ্বর বা ফিভার সব থেকে বেশি, ওই টাইমটাতে আমরা তার থেকে ব্লাড নিব। কতটুকু ব্লাড নিব? অ্যাডাল্টে সাধারণত 10 থেকে 20 ml মতো ব্লাড নেওয়া হয়, চিলড্রেনে 1 থেকে 5 ml মতো ব্লাড নেওয়া হয়। সো এরকম ব্লাড নিয়ে, এবং অবশ্যই অ্যাসেপ্টিক টেকনিক অবলম্বন করে সুন্দর করে ব্লাড নিতে হবে। এই ব্লাডটা নিয়ে আমি হচ্ছে কী করবো, আমি হচ্ছে ধরো এই যে ট্রিপটিক সয়া ব্রথ বা যেটাকে সংক্ষেপে TSBO বলা হয়। তো এই যে কালচার মিডিয়াগুলো, এইগুলাতে আমরা কী করতে পারি, এই জায়গায় আমরা দিয়ে দিব ব্লাডটা। হ্যাঁ, এই মিডিয়াতে আমি ব্লাডটা দিয়ে দিব, এবং দিয়ে পরবর্তীতে আমি 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা আমরা ইনকিউবেশনে রেখে দিব। কয়দিনের জন্য? 5 থেকে 7 দিন। তো 5 থেকে 7 দিন হচ্ছে আমরা এইভাবে ইনকিউবেট করে রাখবো। পরবর্তীতে হচ্ছে আমরা সাব কালচার করতে পারি। এটা ব্লাড কালচার গেল। তো ব্লাড কালচার থেকে পরবর্তীতে আমরা সাব কালচার করতে পারি আবার ধরো ম্যাককনকে আগার মিডিয়াতে, মানে এই মিডিয়াগুলোতে ম্যাককনকে আগার মিডিয়া, তারপর সালমোনেলা সিগেলা মিডিয়া বা জাইলোস লাইসিন ডিঅক্সিকোলেট মিডিয়া, যেটা জাইলোস লাইসিন ডিঅক্সিকোলেট মিডিয়া। হ্যাঁ, সো এই সকল মিডিয়াতে করা যাইতে পারে। তারপর স্টুল কালচার, যেটা স্টুল নিয়ে আমরা এটা অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে, এই স্টুল যখন আমি কালচার করবো এটাতে অ্যাটলিস্ট আমরা 2টা সলিড মিডিয়া এবং একটা লিকুইড মিডিয়া ইউজ করবো। 2টা সলিড মিডিয়া বলতে ম্যাককনকে আগার মিডিয়া, সালমোনেলা সিগেলা মিডিয়া, জাইলোস লাইসিন ডিঅক্সিকোলেট মিডিয়া, এগুলোর মধ্যে 2টা সালমোনেলা সিগেলা, যেটাকে SS মিডিয়া বলা হয়, এটা আমরা ইউজ করতে পারি। তারপরে অন লিকুইড মিডিয়া, এর মধ্যে সিলেনেট এফ ব্রথ অথবা টেট্রাথায়োনেট ব্রথ। তো এর মধ্যে ধরো সিলেনেট এফ ব্রথ আমরা ইউজ করলাম। তো 2টা সলিড মিডিয়া, একটা লিকুইড মিডিয়া সাধারণত ইউজ করা হয় স্টুল কালচারের ক্ষেত্রে। ইউরিন কালচার, যেটা ইউরিন কালচার ইউজারি 3rd উইক অফ ইলনেসে পজিটিভ হয়, এবং ইউরিন কালেক্ট করে এরা কিন্তু ব্লাড আগার মিডিয়াতে এবং ম্যাককনকে আগার মিডিয়া অথবা সিস্টিন ল্যাকটোস ইলেকট্রোলাইট ডিফিসিয়েন্ট মিডিয়া। সিস্টিন মানে তো বুঝছো, সিস্টিন ল্যাকটোস ইতে হচ্ছে ইলেকট্রোলাইট, যেটা ইলেকট্রোলাইট মানে ইলেকট্রোলাইট ডিফিসিয়েন্ট মিডিয়া। আচ্ছা, সো এই মিডিয়াগুলোতে আমরা হচ্ছে গ্রো করতে পারি ইউরিন কালেক্ট করে, এখানে স্টুল কালেক্ট করে, এখানে ব্লাড কালেক্ট করে। সেরোলজিক্যাল টেস্ট বলতে আমরা সেরামে তো অ্যান্টিবডি থাকবে। ধরো স্যালমোনেলা অ্যাটাক হয়েছে, তো স্যালমোনেলা আমরা জানি অ্যান্টিজেন থাকে, ও অ্যান্টিজেন থাকে, এইচ অ্যান্টিজেন থাকে। আরেকটা কথা এখানে আমার বলা হয়নি, যে ধরো স্যালমোনেলা প্যারাটাইফি অ্যাটাক করলো, তো প্যারাটাইফিড সাধারণত A টাইপ আর B টাইপ, এই দুইটা তো বেশি প্রমিনেন্ট। তো A টাইপে এদেরও এইচ অ্যান্টিজেন তো থাকে, রাইট? সো এটার যে এইচ অ্যান্টিজেন সেটাকে AH নাম দিই, আর এটার যে এইচ অ্যান্টিজেন সেটাকে আমরা নাম দিই BH অ্যান্টিজেন। দেখো সেরামে এই অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে তো অ্যান্টিবডি তৈরি হবে, মানে যে পার্সনটা হোস্টটা, যে ইনফেক্টেড, তো তার সেই অ্যান্টিবডি তো আছে তার বডিতে। তো এই অ্যান্টিবডিগুলোকে আমি কী করবো, আমি হচ্ছে আর্টিফিশিয়ালি এই অ্যান্টিজেনগুলো আছে, তো এই অ্যান্টিজেনগুলোকে আমি হচ্ছে এই অ্যান্টিবডির সাথে মিক্স করবো, মানে ল্যাবে এই সেরাম অ্যান্টিবডির সাথে বলতে সেরামের সাথে মিক্স করব, এবং মিক্স করে আমরা এই টেস্টটা করি, ভিডাল টেস্টটা, ঠিক আছে। স্যালমোনেলার গ্রোথের জন্য বা গ্রোথে কী কী আমরা পাই, যেমন ম্যাককনকে আগার মিডিয়াতে আমরা যেহেতু এটা নন ল্যাকটোজ ফার্মেন্টিং, আমরা পেল কলোনি পাবো। তারপরে জাইলোস লাইসিন ডিঅক্সিকোলেট মিডিয়াতে আমরা রেড কলোনিস পাবো, ব্ল্যাক সেন্টার পাবো, যেহেতু H2S এখানে প্রোডাকশন হয়। সো কী বললাম, যে রেড কলোনিস পাবো, এখানে ব্ল্যাক একটা সেন্টার পাবো, এবং SS বা স্যালমোনেলা সিগেলা মিডিয়াতে কালারলেস কলোনি পাবো, এবং ব্ল্যাক সেন্টার থাকবে H2S প্রোডাকশনের কারণে। ডিঅক্সিকোলেট সাইট্রেট আগার মিডিয়া, এটা কি ডিঅক্সিকোলেট সাইট্রেট আগার মিডিয়া, ডিঅক্সিকোলেট
গ্লাইকোলেট সাইট্রেট আকার যে মিডিয়া, এটাতে স্মল নন ল্যাকটোজ ফার্মেন্টিং পিল কলোনি পাওয়া যাবে। ইনরিচমেন্ট মিডিয়া বলতে আমরা স্যালিনেটেড ব্রথ বা টেট্রাথায়োনের যে ব্রথ, এগুলো তো লিকুইড মিডিয়া। সো এখানে ফার্স্ট আমরা কালচার করি, কালচার করার পরে এখানে খুব র্যাপিড গ্রোথ হয়, এবং র্যাপিড গ্রোথ হওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে 1 থেকে 2 দিন পরে আবার সাবকালচার করি সলিড মিডিয়াতে। এখন আসো যে ট্রিপল সুগার আয়োডিন, যেখানে এখানে হচ্ছে আমরা রেড স্লান্ট পাবো। এই জিনিসগুলো বুঝবা যদি গত ভিডিওটা দেখে আসো। আমরা বলছিলাম যে ট্রিপল সুগার আয়োডিন মিডিয়াতে কী হয়, যে এখানে আমরা একটা স্লান্ট অবস্থা ক্রিয়েট করি। এই পার্টটাকে আমরা বলি স্লান্ট, আর এই নিচের পার্টটাকে আমরা বলি বাট। তো স্লান্টের যে পোর্শনটা সেখানে আমরা রেড কালার পাবো, আর বাটের যে পোর্শনটা, নিচের যে পোর্শনটা, সেখানে আমরা ইয়েলো কালার পাবো। এবং H2S এবং গ্যাস এগুলা প্রোডাকশন হইতে পারে, না হইতে পারে। আর এটা হচ্ছে মোটিলিটি ইন্ডোল ইউরিয়াস আগার যে মিডিয়া, সেখানে আমরা মোটাইল অর্গানিজম পাবো, যেহেতু প্রেটিকাস ফ্লাজেলা থাকবে। ইন্ডোল এখানে প্রোডাকশন হয় না, এবং এখানে ইউরিয়াস নেগেটিভ থাকে। ইউরিয়াস এরা প্রোডাকশন করতে পারে না। ইউরিয়াস যদি প্রোডাকশন করতো তাহলে এরা কী তৈরি করতো, এখানে না, ইউরিয়াকে ভেঙে এরা হচ্ছে গিয়ে অ্যামোনিয়া তৈরি করতো, আর অ্যামোনিয়া হচ্ছে অ্যালকালাইন মিডিয়া তৈরি করতো। এই জিনিসগুলো বুঝতে হলে গত ভিডিওটা দেখতে হবে, ওইটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, ইকোলার যে ভিডিওটা। আচ্ছা, বা অ্যান্টিবায়োটিক্সের যে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা। তারপর হচ্ছে এমআর পজিটিভ হয় এবং ভিপি নেগেটিভ হয়, এবং সাইট্রেট পজিটিভ হয়, অক্সিডেস নেগেটিভ হয়। ফার্স্ট উইকে আমরা ব্লাড কালচার করব, সেকেন্ড থার্ড উইকে আমরা হচ্ছে স্টুল কালচার করব এবং ইউরিনও কালচার করব। ফোর্থ উইক বা তারপরে আমরা স্টুল ইউরিন কালচার করতে পারি। আর কেরিয়ার স্টেজের জন্য আমরা ইউরিন স্টুল এগুলো কালচার করতে পারি। তারপরে ভিআই যে অ্যান্টিজেন, সেটার জন্য আমরা হচ্ছে গিয়ে মানে সেরাম যে অ্যান্টিবডি সেটা চেক করতে পারি। কারণ আমি বলছিলাম ভিআই অ্যান্টিজেনটা হচ্ছে কেরিয়ার স্টেট দেখার জন্য আসলে চেক করা হয়। এবং সেকেন্ড থার্ড উইকের ক্ষেত্রে আমরা ভিডাল টেস্টও করতে পারি, কিন্তু কারণ সেকেন্ড উইকের পর থেকেই হচ্ছে ভিডাল টেস্টটা করা যায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা ভিডাল টেস্ট নিয়ে কথা বলবো। ভিডাল টেস্ট, তো এটাতে আমি আগেই বলে আসছি যে আমরা কী করি। আমি আগেই প্ল্যানটা বলে আসছি যে পার্সন ইনফেক্টেড, তার যে সেরাম, তার সেরামে অলরেডি অ্যান্টিজেনের বিরুদ্ধে, ধরো ও অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন, এই যে অ্যান্টিজেনগুলো থাকে, ভিআই অ্যান্টিজেনের কথা বাতি দিলাম, এই দুইটা অ্যান্টিজেনের বিরুদ্ধে তো অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টি ও বা অ্যান্টি এইচ যে অ্যান্টিবডি, তো এগুলো তৈরি হবে। তো এই অ্যান্টিবডিগুলো তার মানে সেরামে আছে ইনফেক্টেড পার্সনের। এখন এই সেরামটাকে আমি মিক্স করবো, ধরো একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবে আমি সেরাম নিলাম, এই সেরামকে আমি মিক্স করবো, এবং এই টেস্ট টিউবের মধ্যে আমি অলরেডি এখানে ধরো আমি অ্যান্টিজেনগুলো দিয়ে রাখছি, ধরো ও অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন, এগুলো অলরেডি এখানে আছে, মানে ল্যাবে দেওয়া হয়েছে, অ্যান্টিজেনগুলো এখানে টেস্ট টিউবে দিয়ে দেওয়া হয়েছে। সো এই অ্যান্টিজেনগুলো সাপোজলি আমি ধরো দুইটা তো একসাথে দিব না, আমি এই টেস্ট টিউবে ধরো এখানে ও অ্যান্টিজেন দিলাম, ঠিক আছে। তো ও অ্যান্টিজেন দিলাম, ও অ্যান্টিজেন দেওয়ার পরে আমি এখানে সেরাম দিলাম। শুধু সেরাম দিই না, আমরা এখানে কিছুটা নর্মাল স্যালাইনও অ্যাড করি। তো এইগুলা দেওয়ার পরে আলটিমেটলি নর্মাল স্যালাইন আছে, এখানে ও অ্যান্টিজেন আছে, এবং পাশাপাশি এখানে সেরামও আছে, এই পার্সেন্টের সেরাম। আর সেরামের মধ্যে কী আছে, সেরামের মধ্যে পার্সেন্টের বাড়িতে অ্যান্টিবডি আছে। তো যদি এমন হয় যে এই অ্যান্টিবডিটা এই ও এর সাথে রিয়াকশন করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, আর এটাকে আমরা বলি অ্যাগ্লুটিনেশন রিয়াকশন। কি বলি? অ্যাগ্লুটিনেশন। ইমিউনোলজি সিরিজের লেকচার আমার দেখতে হবে তোমার এই জন্য, হ্যাঁ, বোঝার জন্য হোয়াট ইজ অ্যাগ্লুটিনেশন। অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনকে আমরা অ্যাগ্লুটিনেশন বলতে পারি মেইনলি। তো এখানে অ্যাগ্লুটিনেশন হবে, এবং সেই অ্যাগ্লুটিনেশনটা দেখে আমি বুঝতে পারি যে আচ্ছা, তার মানে এখানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে এবং অ্যাগ্লুটিনেশন হচ্ছে, এবং এটা ইন্ডিকেট করে যে আচ্ছা, যে অ্যান্টিবডিটা আমি সার্চ করতেছি সেই অ্যান্টিবডিটা এই পার্সনের সেরামে আছে, এটা ইন্ডিকেট করে, হ্যাঁ। এবং এমন একটা কনসেন্ট্রেশন আছে যেটা অ্যাগ্লুটিনেশন করতে পারতেছে। যদি অ্যাগ্লুটিনেশন না করতে পারে, তার মানে তার বেশি কনসেন্ট্রেশনে নাই, বা টাইটার কম, বা টাইটার এনাফ না। সো এই টেস্টের জন্য মেইন যে কাজটা করি, ধরো আমরা এখানে 5টা টেস্ট টিউব নিলাম ফর এক্সাম্পল, ওকে। তো 5টা টেস্ট টিউব নেওয়ার পরে আমরা যে কাজটা করলাম শুরুতে, এটা নেওয়ার আগে আমি আরেকটা কাজ করছি, আমি আরেকটা টেস্ট টিউব নিছি। তো এখানে ধরো আমি কী করছি, আমি হচ্ছে এখানে আমার সাপোজলি এটা ধরো ও অ্যান্টিজেন, আমি এখানে এই টেস্ট টিউবের মধ্যে, ধরো এই টেস্ট টিউবের মধ্যে ও অ্যান্টিজেন এটার মধ্যে সেট করা আছে, ও অ্যান্টিজেন, ঠিক আছে। তো সেট করার পরে এখানে ও অ্যান্টিজেন সেট করা আছে। সেট করার পরে আমি এখানে ধরো 0.9 ml নর্মাল স্লাইন দিছি, নর্মাল স্লাইন 0.9 ml না বলে আমি ধরো বোঝার সুবিধার্থে আমি 9 ml বললাম, যে 9 ml আমি নর্মাল স্যালাইন দিছি, ঠিক আছে। তো 9 ml নর্মাল স্যালাইন দিলাম, আর পাশাপাশি এই পার্সন থেকে আমি হচ্ছে 1 ml হলো গিয়ে আমি কি দিছি, 1 ml হচ্ছে ধরো সেরাম দিছি, 1 ml সেরাম। তাহলে 9 ml নর্মাল স্যালাইন আর 1 ml সেরাম এর মধ্যে আছে। তাহলে টোটাল কতটুকু হইলো? টোটাল হইলো 10। সেরাম তো 1 আর টোটাল হইলো 10, তাহলে এটা হলো গিয়ে 1/10 হইলো। ওকে, দ্যাটস ফাইন। তো এটা 1/10, এটার মধ্যে ডাইলিউশন আমি বলতে পারি, সেখানে ডাইলিউশন হচ্ছে 1:10 বা 1/10 আমি বলতে পারি এরকম, হ্যাঁ। তো এরপর আমি যে কাজটা করলাম, ধরো এখানে যে আমি 1/10 একটা বানাইলাম, এখান থেকে আমি কি করলাম, ধরো এখানে টোটাল আমি ধরলাম 10 ml আছে, 10 ml থেকে আমি 5 ml, এটার অর্ধেক, 10 ml থেকে 5 ml আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তো এটার মধ্যে যখন দিলাম, তখন বাকি 5 ml, অর্থাৎ 5 ml ধরো এখান থেকে আসলো, আর বাকি 5 ml হচ্ছে নর্মাল স্যালাইন দিলাম এটার মধ্যে।
টোটাল আমি 10ই বানাবো, এটা আমার টার্গেট, 10ই বানাইলাম। কিন্তু এখানে 5 ml দিলাম হচ্ছে এখান থেকে ডাইলিউটেডটা, আর 5 ml হচ্ছে নর্মাল স্যালাইন, আর এখানের মধ্যে ও অ্যান্টিজেন তো আছেই। তো আলটিমেটলি এই জায়গায় তাহলে ডাইলিউশন কত হবে, যেহেতু আমি এখান থেকে অর্ধেক দিছি তাই আলটিমেটলি এখানে 1/2 ডাইলিউশন হয়েছে। আলটিমেটলি আমি 1/10 সাথে 1/2 যদি গুণ দাও তাহলে কত হয় 1/20, সো এখানে 1/20। পরবর্তীতে এখান থেকে মানে এখানে যেটা আমি তৈরি করছি সেখান থেকে আবার 5 ml এখানে দিছি, 5 ml দিব এখন। তো 5 ml দিলে এখানে আরও 5 ml নর্মাল স্যালাইন দিয়ে ফিল করছি। এখানে ডাইলিউশন কত হয়েছে, এখানে ডাইলিউশন হচ্ছে 1/20 ইন্টু 2, মানে 1 ইন্টু 2 না, হাফ, এখন সব জায়গার সাথে হাফ গুণ হবে, ঠিক আছে। 1/20 ইন্টু হাফ, তাহলে কত হলো 1/40 বা 1:40। ঠিক একইভাবে এখানে তাহলে 1:80, এখানে 1:, কারণ আমি প্রত্যেকবারই এখানে 5 ml করে ট্রান্সফার করতেছি। কথা হচ্ছে এটা কি এই শুরুর 5 ml, আনসার হচ্ছে না, এটা হচ্ছে আমরা প্রত্যেকবার ডাইলিউশন করার পরে যা থাকতেছে সেখান থেকে 5 ml, সেখান থেকে 5 ml, এইভাবে আমরা দিয়েছি। সো এটা বুঝতে অনেক সময় অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, এখানে 1:20 বা 1:40 1:80 বলতে কী বোঝাইছে, আশা করি বোঝা গেছে। তাহলে এগুলো কি, এগুলো বিভিন্ন ডাইলিউশন। তো এখন একটা জিনিস লক্ষ্য করো যে এটার মধ্যে যেহেতু আমার সেরামও আছে, প্রত্যেকটার মধ্যে সেরাম আছে, তাহলে আলটিমেটলি সেরামের মধ্যে অ্যান্টিবডি আছে। তো ধরো আমি ধরলাম ফর এক্সাম্পল এই যে 1:160 এবং এটার মধ্যে আমি ও অ্যান্টিজেন দিয়েছিলাম, কি অ্যান্টিজেন দিয়েছিলাম, ও অ্যান্টিজেন। ধরো আমি সাপোজলি ধরলাম ও অ্যান্টিজেন, মানে ও অ্যান্টিজেনটা এটার মধ্যেও আছে এবং এখানে সেরাম তো আছে। তো দেখো আমি যদি বলি যে ধরো 1:160, এটা বলতে কি বোঝায় যে ধরো 1:160, এটা বলতে বোঝায় যে ধরো এখানে 1 ml আমি ধরলাম সেরাম আছে পেশেন্টের, মানে পেশেন্টের সেরাম 1 ml, কিন্তু এখানে 160 বলতে বোঝাইছে যে এখানে ধরো নর্মাল স্যালাইন আছে প্লাস পেশেন্টের ও অ্যান্টিজেন আছে, তাহলে এইগুলা মিলে হচ্ছে 160, মানে অনেক একটা নাম্বার। আর অপরদিকে এখানে সেরাম আছে মাত্র 1 ml, কিন্তু যদি আমি দেখি যে এখানেও অ্যাগ্লুটিনেশন হয়েছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়েছে, তার মানে কি বোঝায়, একটু চিন্তা করো, তুমি একটু ক্লেভারলি চিন্তা করো। এখানে যদি অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হয়, তার মানে এগুলোতে অ্যাগ্লুটিনেশন রিয়াকশন তো হয়েছেই, পাশাপাশি এখানেও হয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের বডিতে এই 1 ml যে সেরাম আছে সেই সেরামের মধ্যেও এমন অ্যান্টিবডি তৈরি হয়েছে বা এত অ্যান্টিবডি তৈরি হয়েছে যেটা এই ও অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করতে পারতেছে। তার মানে কি প্রচুর অ্যান্টিবডি টাইটার আছে, প্রচুর অ্যান্টিবডি তার বডিতে তৈরি হয়েছে। তো তখন আমি বলি যে 1:160 এটা হচ্ছে টাইটার, এটাকে আমরা টাইটার হিসেবে বলি। বাট ধরো আমি এখানে কোনো অ্যাগ্লুটিনেশন পাইলাম না, তখন এটাই তো অ্যান্টিবডি টাইটার, এটাকে আমরা তখন অ্যান্টিবডি টাইটার বলবো 1:160। তো সাধারণত যেটা হয় আমরা বলি যে ও অ্যান্টিজেনের ক্ষেত্রে যদি এই কেসটা এমন হয় যে 1:80 এর থেকে বেশি হয়ে যায় টাইটার, অ্যান্টিবডির যে টাইটারটা, তাইলেই হচ্ছে এটা পজিটিভ রেজাল্ট ইন্ডিকেট করে, যে আমরা বলি ভিজুয়াল টেস্ট পজিটিভ, পার্সেন্টার হয়তো বা টাইফয়েড ইনফেকশন আছে, ঠিক আছে। ও অ্যান্টিজেনের ক্ষেত্রে 1:80 বা তার বেশি হইলেই মোটামুটি, আর 160 হইলে মোটামুটি এটা আরও বেশি ইন্ডিকেটরি। তবে মনে রাখবা যে যদি এমন হয় যে আমরা একটা সিঙ্গেল মানে স্যাম্পল নিয়ে আমরা এইভাবে 1:80 ধরো পাইলাম বা 1:160 পাইলাম, তাহলে আমরা ডায়াগনস্টিক বলে দিতে পারবো না। আমরা পরবর্তীতে কিছুদিন পরে আবার স্যাম্পল নিব, আবার স্যাম্পল নিয়ে আমরা যদি দেখি যে 4 গুণ বেড়ে গেছে, অর্থাৎ ধরো 80 ছিল 1:80 ছিল, পরবর্তীতে এটা 360 হয়ে গেছে, 4 গুণ বেড়ে গেছে, 4 ফোল্ড বা 4 গুণ বেড়ে গেছে টাইটার। ফার্স্টে টাইটার ছিল এরকম, পরে টাইটার হয়ে গেছে এরকম, তার মানে এটা কনফার্মেটরি যে আচ্ছা, তাহলে কনফার্মেটরি বলতে এটা আমরা বলতে পারি যে আচ্ছা তাহলে পার্সনটা স্যালমোনেলা টাইফি দ্বারা আক্রান্ত বা টাইফয়েড ফিভার হয়েছে। সো এই যে বিষয়গুলো বললাম না, এই সেম ঘটনাগুলো দেখো ও অ্যান্টিজেন, ধরো এখানে ও অ্যান্টিজেন দিয়ে আমি করবো, ও অ্যান্টিজেন দিয়ে করে আমি এখানে টেস্ট টিউবগুলো এভাবে রাখবো এক এক করে, ঠিক আছে, এখানে টেস্ট টিউবগুলো দিব। তারপরে এখানে হচ্ছে আবার আমরা এইচ অ্যান্টিজেনের জন্য করব, আবার এখানে হচ্ছে তোমার এইচ অ্যান্টিজেনের জন্য করব, এখানে বিএইচ অ্যান্টিজেনের করব, তারপর সিএইচ অ্যান্টিজেনের জন্য এখানে করা যেতে পারে। তো এইভাবে এটাকে আমরা বলি সিরিয়াল ডাইলিউশন। এবার সিরিয়াল ডাইলিউশন আমরা করে আলটিমেটলি হচ্ছে আমরা দেখব, ঠিক আছে, এবং পরবর্তীতে 36 ডিগ্রি সেন্টিগ্রেড মাত্রায় ওভারনাইট রেখে দিব এবং পরবর্তীতে অ্যাগ্লুটিনেশন অবজার্ভ করবো এবং রেজাল্টকে ইন্টারপ্রিট করবো। তো রেজাল্ট কীভাবে ইন্টারপ্রিট করবো, সাদা ও অ্যান্টিজেনের ক্ষেত্রে যে দেখা যায় যে 180, দেখো এখানে কী বলছে যে সিঙ্গেল টেস্ট কিন্তু ডায়াগনস্টিক না, যদি 320-এর বেশি হয়ে যায় একেবারে সিঙ্গেল টেস্টেই তাহলে সেটা ডায়াগনস্টিক, বাট নর্মালি কিন্তু মানে আমরা বেশ কয়েকটা যখন স্যাম্পল নিব এবং ওইগুলা পরবর্তীতে আমরা হচ্ছে ডায়াগনস্টিক বলতে পারি। তবে সাধারণত দেখা যায় যে যদি ও অ্যান্টিজেনের ক্ষেত্রে 1:80 বেশি হয় টাইটার, বা এইচ অ্যান্টিজেনের ক্ষেত্রে 1:60 বেশি হয়। আচ্ছা, এটা বলতে কি বুঝাইছে, এটা বলতে বুঝাইছে যে এরা 1:80 এর উপরে যায়, মানে ধরো 1:160 এই জায়গায় যে টেস্ট টিউব ছিল এখানে অ্যাগ্লুটিনেশন করছে, মানে এটা দ্বারা এটা বুঝাইছে, ঠিক আছে। এখানে যায়ও অ্যাগ্লুটিনেশন করতেছে, মানে ব্যাপারটা এরকম যে অ্যাগ্লুটিনেশন পাওয়ার এর পরেও এদের আছে, বা 1:60 এইচ অ্যান্টিজেনের ক্ষেত্রে, তারপরে এদের অ্যাগ্লুটিনেশন পাওয়ার আছে
1:60 বেশির পরে, অর্থাৎ ধরো 1:320, এখানে যাও এদের অ্যাগ্লুটিনেশন পাওয়ারটা আছে। তার মানে কি 1 ml সেরাম তখনও যে অ্যাগ্লুটিনেশন করতে পারতেছে, তার মানে এই সেরামের মধ্যে এনাফ অ্যান্টিবডি আছে, অনেক অ্যান্টিবডি টাইটার, অ্যান্টিবডি কনসেন্ট্রেশন অনেক। আশা করি বুঝতে পারছো। তো ভিডাল টেস্ট হচ্ছে বিজ্ঞানী জর্জ ফার্নার্ড ভিডাল, তার নামে 1896 সালে যেহেতু তিনি এটা আবিষ্কার করে, সেই অনুযায়ী নামকরণ করা হয়। এবং আসলে আমরা এখানে মেইনলি কোনো সিঙ্গল টাইটার ডায়াগনস্টিক না, শুধু প্রিজামটিভ আমরা গেস করতে পারি। তবে রাইজিং টাইটার স্পেশালি 4 ফোল্ড যদি রাইজ করে দুইটা স্যাম্পলের মাঝে, মানে ধরো আমি একটা স্যাম্পল নিলাম আজকে, তারপরে 5 থেকে 7 দিন পরে আমি আরেকটা স্যাম্পল নিলাম, তো এখানে ধরো আমি অ্যান্টিবডি টাইটার পাইলাম 1:80 বা পরবর্তীতে পাই গেলাম আমি ধরো 1:3, 5 থেকে 7 দিন পরে যখন নিলাম সেটাতে পাইলাম হচ্ছে 1:320, তার মানে এটা কিন্তু মানে 4 গুণ বেড়ে গেল। তো এটাকে আমি বলি এটা একেবারে কনফার্মেটরি বা পজিটিভ টেস্টকে ইন্ডিকেট করে ফেলবে। এটা একটু লক্ষ্য করো যে যদি মানে ও অ্যান্টিজেনের যে টাইটার সেটা যদি এমন হয় যে 1:60 বেশি বা তার সমান, তাহলে এটা সিগনিফিক্যান্ট বা এটা প্রিজামটিভ ধরেই নেওয়া যেতে পারে যে আচ্ছা তাহলে তার হয়তো বা টাইফয়েড হচ্ছে। আর যদি এমন হয় যে এটার টাইটারটা 1:320 বা তার বেশি হচ্ছে, আর এই অ্যান্টিজেনের ক্ষেত্রে 1:440 বা তার বেশি, 640 বা তার বেশি হচ্ছে, তাহলে এটা একেবারে শিওর পজিটিভ রেজাল্ট, ঠিক আছে। সো ব্যাপারটা এরকম যে যত বেশি হবে এই টাইটারটা, ততই কিন্তু মানে এই যত বেশিতে যায়, মানে ধরো 1:320 এই জায়গায় যে অ্যাগ্লুটিনেশন করতে পারতেছে, তার মানে এটা বেশি চান্স যে তার টাইফয়েড আছে, মানে অনেক বেশি চান্স। এটা ক্যারিয়ার স্টেট ইন্ডিকেট করে যদি হাই টাইটার অফ অ্যান্টিবডি এগেইনস্ট VI অ্যান্টিজেন পাওয়া যায় বা ভিরুলেন্স অ্যান্টিজেন যেটা বা ক্যাপসুল অ্যান্টিজেন যেটা, এবং উই মে গেট সিগনিফিক্যান্ট টাইটার আফটার ভ্যাকসিনেশন স্পেশালি ইন চিলড্রেন। হ্যাঁ, সো ভ্যাকসিনেশনের পরেও কিন্তু চিলড্রেনে অনেক বেশি টাইটার পাওয়া যেতে পারে। আর যদি এমন হয় যে এইচ অ্যান্টিজেন যদি টিও নর্মাল থাকে, মানে এটা নর্মাল আছে, এটা হচ্ছে গিয়ে নর্মাল কাকে বলে, নর্মাল বলে হচ্ছে টিও টিএইচ, এগুলো 1:80 নর্মাল, মানে এগুলো 1:80 নর্মাল আর কি, ধরো 1:80 আছে এটা নর্মাল। আর কিন্তু টিএইচ অনেক বেশি, এটা ইন্ডিকেট করে যে পাস কোনো ইনফেকশন ছিল অথবা অ্যানামনেস্টিক রিয়াকশন ছিল। তো অ্যানামনেস্টিক রিয়াকশন মানে কি, অ্যানামনেস্টিক রিয়াকশন বলতে বোঝায় যে একজন ধরো আগে স্যালমোনেলা দ্বারা ইনফেক্টেড হয়েছিল, তো ইনফেক্টেড হওয়ার পরে তার বডিতে তো অ্যান্টিবডি তৈরি হয়েছিল এটার অ্যাগেনস্টে, বা তার বডিতে একটা ইমিউনিটি তৈরি হয়েছিল, বা আমরা একটা মেমোরিও তৈরি হয়েছিল যে আচ্ছা যদি এটা আসে তাহলে এর বিরুদ্ধে আমাদের বডিতে অ্যান্টিবডি আসে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ধরো যখন আবার কোনো একটা ফিভার লাইক কন্ডিশন বা ধরলাম স্যালমোনেলা আবার অ্যাটাক করলো, তো অ্যাটাক করার ফলে বডিতে কী হবে, বডি দ্রুত ওটার বিরুদ্ধে আবার নতুন করে সেকেন্ডারি ইমিউন রেসপন্স তৈরি করতে পারবে বা আরও বেশি বেশি অ্যান্টিবডি তৈরি করতে পারবে দ্রুত। তো এর ফলে কী হবে, অ্যান্টিবডি টাইটার অনেক বেশি বেড়ে যাবে। তো এটা যখন আরও বেশি বেড়ে যাচ্ছে তখন কী হবে, আমাদের ভিডাল টেস্টে একটা প্রবলেম ক্রিয়েট হবে। ভিডাল টেস্টে আমরা অ্যান্টিবডি টাইটার অনেক বেশি পাচ্ছি, বা আমরা দেখতে পারতেছি যে অ্যান্টিবডি টাইটার অনেক বেশি হচ্ছে, স্পেশালি এইচ অ্যান্টিজেনের ক্ষেত্রে। কেন এইচ অ্যান্টিজেনের ক্ষেত্রে, কারণ এইচ অ্যান্টিজেনটা হচ্ছে যেহেতু এরা মানে সেকেন্ডারি ইমিউন রেসপন্স এদের যে অ্যান্টিজেন, এটার এই অ্যান্টিজেনটার বিরুদ্ধে ভালো অ্যান্টিবডি তৈরি হবে এইচ অ্যান্টিজেনটা, কারণ জানো যে হচ্ছে ও অ্যান্টিজেনের বিরুদ্ধে যেটা সেটা কিন্তু দ্রুতই অ্যাপেয়ার করে, দ্রুতই ডিসঅ্যাপেয়ার হয়ে যায়, বাট এইচ অ্যান্টিজেনটা কিন্তু অনেক ডিলে করে অ্যাপেয়ার করে এবং থাকে অনেকক্ষণ। তো এই জন্য এইচ অ্যান্টিজেনের সাথে কিন্তু এটা অ্যাসোসিয়েটেড। পাশাপাশি এখানে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা কিন্তু ভিডাল টেস্টের যে নর্মাল ভ্যালু, অর্থাৎ এখানে ফলস পজিটিভ হতে পারে, ফলস পজিটিভ একটা রেজাল্ট কিন্তু দেওয়ার ক্ষেত্রে এই অ্যানামনেস্টিক রিয়াকশনটা কন্ট্রিবিউট করতে পারে। সো এই জিনিসটা আর কি আমরা একটু জানলাম। সো এই জিনিসটা আমাদের ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। অ্যানামনেস্টিক রিয়াকশনে যে অ্যান্টিবডি টাইটার বেড়ে যায় এটা সাধারণত আস্তে আস্তে আবার 1 উইকের মধ্যেই ফল করে যায়। তাহলে ও অ্যান্টিবডি কিন্তু আইজিএম অ্যান্টিবডি, তো এটা অ্যাকুট ইনফেকশনকে ইন্ডিকেট করে। এইচ অ্যান্টিজেনের যেটা ওটা আইজিজি টাইপের অ্যান্টিবডি ধরতে পারো। হ্যাঁ,